গপ্প জাংশন চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই। আজকের উপস্থাপনার সহযোগী পার্টনার অ্যাডভার্টাইজিং এজেন্সি। বিস্তারিত জানতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করো। মাঝরাত্রিরে গেছো নাকি তোমরা কেউ কখনো বাঁশবনে? আর দেখেছো নাকি সেখানে কোনো মায়াবিনীকে? যারা যারা দেখেছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যাদের সেই সৌভাগ্য হয়নি তাদের জন্য রইল আজকের উপস্থাপনা। মঞ্জিল সেন রচিত বাঁশবনের বামনী। অনেক চেষ্টা করেও 3:30-র আগে অফিস থেকে বেরোতে পারল না নিখিলেশ। একে মারোয়ারি ফার্ম, কাজ শেষ না করে বেরোবার উপায় নেই। শনিবারের হাফ ডে বলেও কিছু নেই। অফিস থেকে বেরিয়েই সোজা ছুটল হাওড়া স্টেশনে। 4:15 লোকাল ট্রেনটা ওকে ধরতেই হবে, নইলে তো বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। নিখিলেশের আপিস পাড়ার বন্ধু বলতে একমাত্র অখিল। পাশাপাশি অফিসে চাকরি করে। টিফিনের সময় বাইরে ফুটপাতে খাবার খেতে গিয়েই ওর সাথে আলাপ। তা অফিস পাড়ায় ফুটপাতে দোকানিরা খাবারের যা পসরা সাজিয়ে বসে তা দেখে জিভে তো জল আসবেই। এবার খাবারটা স্বাস্থ্যকর কি অস্বাস্থ্যকর সেটা ভেবে দেখবার সময় থাকে না। যার পকেটে যেমন পয়সা সে তেমনটাই খাবার খায়। নিখিলেশ সাধারণত 2 পিস টোস্ট আর সিঙ্গাপুরি কলা দিয়েই তার টিফিন সারে, কিন্তু ডিমের ডালনা কিংবা চপ কাটলেট তাকে যেন মাঝে মাঝেই হাতছানি দিয়ে ডাকে। টানাটানি থাকলেও লোভ আর সামলাতে পারে না সে। এই খেতে গিয়েই একদিন আলাপ হয়েছিল অখিলের সঙ্গে। নিখিলেশ লক্ষ্য করেছিল ভদ্রলোক প্রায়ই এইসব দামি দামি খাবারগুলো খান। জামা কাপড় দেখলেও বোঝা যায় ভালোই চাকরি বাকরি করেন বোধহয়, ওরই সমবয়সী হবে। আলাপ হওয়ার পর অখিল জোর করেই ওকে চপ কাটলেট খাইয়েছিল। নিখিলেশের কোনো আপত্তি সে শোনেনি। অখিল একটা ভালো সওদাগরি অফিসে চাকরি করে। গ্রামে বাড়ি জমি সবই আছে, ডেলি প্যাসেঞ্জারি করে। নিখিলেশ মেসে থাকে শুনে অখিলের বড়ই দুঃখ হয়েছিল। আসলে মেসে থাকলে তো বাড়ির খাবার দাবার তেমন জোটে না, আর গিন্নির হাতের রান্না বান্না তো দূরের কথা। অবশ্য নিখিলেশের এইসবের কোনো বালাই নেই। ঢাকার মধ্যে আছে মিদনাপুরে মাথা গোজবার মতো একটা চালা, বিধবা মা, অবিবাহিতা বোন আর একজন বেকার ভাই। এইসব ভালো ভালো খাবার ওর কাছে কেবলই বিলাসিতা। অখিল ওর অবস্থা জানার পর মনে মনে কিছুটা দুঃখই পেয়েছিল। তাই মাঝে মাঝেই বাড়ি থেকে যখনই ভালো মন্দ খাবার হতো ওর জন্য নিয়ে আসতো। পাছে নিখিলেশের আত্মসম্মানে লাগে, তাই মিথ্যা করে বলতো ওর বউ রান্না করে ওদের দুজনের জন্য পাঠিয়েছে খাবারটা কেমন হয়েছে জানানোর জন্য। আসলে নতুন বন্ধুটিকে খুব ভালো লেগেছিল অখিলের। নিখিলেশও যে ব্যাপারটা বুঝতো না তা নয়, তবুও সে চুপ করেই থাকতো। আসলে প্রতিবাদ করতে গেলে যদি বন্ধু বিচ্ছেদ ঘটে, তাই এক প্রকার চুপ করেই সব কিছু মেনে নিত। তাছাড়া বছরের পর বছর মেসে থেকে এইসব মোচার ঘণ্ট, ধোকার ডানলা এসবের স্বাদ তো সে প্রায় ভুলতেই বসেছে। ওদের বন্ধুত্বটা কিন্তু বেশি দিনের নয়, এই বছর দেড়েক হবে। এর মধ্যেই কয়েকবারই অখিল তাকে তার দেশের বাড়িতে যাওয়ার জন্য অনুরোধ করেছিল, কিন্তু নিখিলেশই আর সময় করে উঠতে পারেনি। আসলে বেকার ভাইকে গত মাসেই একটা মুদির দোকান করে দিতে হয়েছে, তাই নিয়ে কিছুদিন ব্যস্ত ছিল। আর তাছাড়া বোনের বিয়ের ব্যাপারে
কিছুদিন ছুটোছুটি করতে হয়েছে। শেষ পর্যন্ত এক জায়গায় কথা পাকা হয়েছে। পাত্রপক্ষের তেমন কোনো দাবি দাবা নেই, অথচ থাকলেও যে দেবার মতো সামর্থ্য নিখিলেশের আছে এমনটাও নয়। তাই নিখিলেশের মন এখন বেশ হালকা হালকা। অখিল দিন কয়েক হলো অফিসে আসছে না, নিশ্চয়ই অসুখ বিসুখ করেছে হয়তো। নিখিলেশ ভাবছিল একবার যদি গিয়ে তাকে দেখা যেত তাহলে মন্দ হতো না। ঠিক এমন সময়তেই অখিলের চিঠি আসে নিখিলেশের মেসে। অখিলের নাকি ম্যালেরিয়া হয়েছে, খুব কাহিল হয়ে পড়েছে। যদি সম্ভব হয় নিখিলেশ যেন একবার তাকে গিয়ে দেখে আসে। তাই এই শনিবার নিখিলেশ চলেছে বন্ধুর বাড়ি। হাওড়া স্টেশন থেকে প্রায় 1.5 ঘন্টার পথ। লোকাল ট্রেন ছাড়া অন্য কোনো গাড়ি যায় না বলেই বোধহয় এতটা সময় লাগে। পৌনে 6টায় ও যখন ট্রেন থেকে নামলো তখন বিকেলের আলো ছড়িয়ে পড়েছে চারিদিকে। তারপরেই ঝপ করে অন্ধকার নেমে এলো। স্টেশনে বেশ কিছু লোক নেমেছিল। তাদেরই 2-1জনকে অখিলের বাড়ি জিজ্ঞাসা করাতে একজন বলল সেও ওই পাড়াতেই থাকে। তাই অখিলের বাড়ি যাবার জন্য তাকেই অনুসরণ করল নিখিলেশ। কাঁচা রাস্তা, আশেপাশে দালান কোটা চোখে পড়লেও জায়গাটার তেমন যে কোনো উন্নতি হয়নি তা বলাই চলে। জায়গাটাকে পাড়া গাঁ বলাই ভালো। পথের দুপাশে ঝোপঝাড়, রাস্তায় আলো নেই বললেই চলে। গোটা 2-1 মোড় পেরোতে হলো। ভাগ্যিস লোকটা সঙ্গে ছিল, না হলে কি অসুবিধাটাই না হতো। যখন গিয়ে পৌঁছলো অখিলের বাড়ি, অখিল তো ওকে দেখে কি খুশি না হলো। বেচারা ম্যালেরিয়ায় ভুগে কেমন যেন রোগা হয়ে গেছে, গলা দিয়ে চিঁচি করে শব্দ বেরোচ্ছে। কিন্তু নিখিলেশকে দেখে ওর শরীরটা বেশ চাঙ্গা হয়ে উঠেছে। বউয়ের সঙ্গে আর 5 বছরের ছোট মেয়ে মিনুর সঙ্গে আলাপ করিয়ে দিল বন্ধুর। অখিলের স্ত্রী নিখিলেশকে রাতটা থেকে যাওয়ার জন্য অনুরোধ করলেন, কিন্তু নিখিলেশের সে উপায় নেই। আজ রাত্রিরে ওকে ফিরতেই হবে। আসলে সকালবেলা বোনের বিয়ের ব্যাপারে পাকা কথা বলতে ওকে যেতে হবে সোনারপুর। এরপর অবশ্য অখিল আর ওর স্ত্রী ওকে বাধা দিল না। অল্প সময়ের মধ্যেই অখিলের বউ গরম গরম লুচি, বেগুন ভাজা আর ডিমের ডালনা দিয়ে নিখিলেশকে পেট পুড়ে খাইয়ে দিল। সব শেষে এক বাটি ঘন দুধের পায়েস এনে হাজির করল নিখিলেশের সামনে। এই রকম দুধ কিন্তু কলকাতার ওই জল দেওয়া দুধের মতো নয়, একেবারে নিজের গোয়ালে থাকা খাঁটি গরুর দুধের ঘন করে জাল দেওয়া পায়েস। আহা, কি অপূর্ব স্বাদ! অখিলের মুখেই নিখিলেশ শুনল ওদের জায়গা জমির কথা। আর তাছাড়াও বছরকার ধান, তুড়ি তরকারি এসব হয়েও ওদের যা উদ্বৃত্ত থাকে তা নাকি ওরা বাজারে বিক্রি করে। অখিলদের একটা পুকুরও আছে, তাতে নাকি আবার মাছ ছাড়া হয়, আর সেই মাছ বাজারে বিক্রিও হয়। গোয়ালে 2টো গরু আছে, অবস্থা বেশ সচ্ছল। ওখান থেকে বেরোতে বেরোতে প্রায় রাত 8টা হয়ে গেল। নতুন জায়গা,
তাই খুব সাবধানেই যেতে অনুরোধ করল অখিল। পথ ভুলে গিয়ে নিখিলেশের যদি কোনো অসুবিধা হয় তাহলে সে যেন কোনো লোককে জিজ্ঞাসা করে নেয়, এমন উপদেশও অখিল তাকে দিল। স্টেশন থেকে অখিলের বাড়ি বেশ খানিকটা দূরেই, হাঁটা পথে আধ ঘন্টার কম নয়। বাইরে বেশ ফুটফুটে জ্যোৎস্না। কলকাতা শহরে জ্যোৎস্নার এই আসল রূপটা ঠিক তেমন চোখে পড়ে না। আসলে সব মফস্বলে কিংবা গ্রামে গঞ্জে রূপালি আলোর যেন বন্যা বয়ে যায়। ধানের ক্ষেতের ওপর কিংবা ধরো ঝোপঝাড়ের ওপর, বাঁশ ঝাড়ের ওপর এই জ্যোৎস্নার আলো কেমন যেন গা ছমছম করা মায়া সৃষ্টি করে। আর এই মায়ায় মোহিত হতে হতেই নিখিলেশ একটু অন্য মনস্কই হয়ে গিয়েছিল। পেটটা আজ বেজায় ভরে গেছে, হাঁটতে বেশ কষ্টই হচ্ছে। তবে হ্যাঁ, অখিলের পরিবারটা কিন্তু বেশ সুখী পরিবার। লক্ষ্মীমন্ত গৃহিণী ওর। অল্প সময়ের মধ্যে কত কিছুই না খাইয়ে দিল নিখিলেশকে। আর কি যত্ন! আর ওদের মেয়ে মিনু কি মিষ্টি! বেশ কিছুক্ষণ হাঁটার পর একথা ভাবতে ভাবতে ও যখন খানিকটা পথ এগিয়েছে তখন হঠাৎ বুঝতে পারল এতক্ষণে তো প্রথম মোড়টা এসে যাওয়া উচিত ছিল। কিন্তু কই, সেই মোড়ে তো এখনো পৌঁছলো না। আর তাছাড়া বাঁ দিকের ওই মস্ত বাঁশঝাড়টাও তো আসার সময় চোখে পড়েনি। না, মনে হচ্ছে কোনো পথ ভুল করেছে ও। কিন্তু ধারে কাছে তো কোনো জনমানবও নেই যাকে জিজ্ঞাসা করা যায়। এদিকে রাত 9টার ট্রেনটা ধরতে না পারলে তো আজ রাতে আর ট্রেন নেই। সারা রাত এই গণ্ড গ্রামেই থাকতে হবে। রীতিমতো দুশ্চিন্তায় পড়ে গেল নিখিলেশ। বড় নির্জন জায়গা, আশেপাশে একটা বাড়িও তো চোখে পড়ছে না। তাহলে কি আবার উল্টো পথেই হাঁটতে হবে নাকি? ঠিক তক্ষুনি ও দেখতে পেল বাঁশঝাড়ের পাশ দিয়ে কে যেন একটা আসছে মনে হচ্ছে না? দূর থেকে মনে হচ্ছে কেমন যেন একটা সাদা মূর্তি মতো। কাছে আসতেই বুঝতে পারল সাদা কাপড় পরা একটা বউ, মাথায় ঘোমটায় ঢাকা। এমন লজ্জাবতীর কাছে পথের হদিশ চাওয়াটা কি ঠিক হবে? তবুও সে বলল, আচ্ছা শুনছেন, এই স্টেশনের পথটা কোন দিকে বলতে পারেন? আমার মনে হচ্ছে আমি ভুল করে ভুল পথে চলে এসেছি। বউটিও থমকে দাঁড়ালো। তারপর হাতের ইঙ্গিতে ওকে অনুসরণ করার কথা বলতে লাগলো। আর তারপর পেছন ফিরে হাঁটতে শুরু করলো। নিখিলেশও নিশ্চিন্ত মনে ওকে অনুসরণ করলো। যাক, অন্তত ওকে আর গোলক ধাঁধার মধ্যে পড়তে হবে না। বাঁশঝাড়ের পাশ দিয়ে বউটির পেছন পেছন একটা প্রান্তরে এসে উপস্থিত হলো নিখিলেশ। ওর কেমন যেন একটু সন্দেহ হলো, এই কোথায় নিয়ে এলো বউটি ওকে? প্রান্তর পেরিয়ে স্টেশনের আলোর তো কোনো চিহ্ন মাত্র নেই। কাছেই কয়েকটা শিয়াল ডেকে উঠল। গাটা ছমছম করছিল নিখিলেশের। কে এই বউটি? হ্যাঁ, এমন জায়গাতে তাকে নিয়ে এলোই বা কেন? আচ্ছা, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন বলুন তো? এইদিকে তো স্টেশন নয়। এবার বউটি ঘুরে দাঁড়ালো নিখিলেশের থেকে মাত্র কয়েক হাত দূরে। তারপর ঘোমটা খুলে ফেলল বউটি। তারপর ঘোমটাটা খুলে ফেলতেই নিখিলেশ ভীষণভাবে চমকে উঠল। এ কি চেহারা! আলু থালু কেশ, ভাটার মতো চোখ, মূলোর মতো দাঁত। এ তো মানুষ নয়, স্বয়ং পেতনি।
ভীষণ আতঙ্কে হিম হয়ে গেল শরীর। তারপর অন্ধের মতো দৌড়তে শুরু করলো। কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, কোনো খেয়াল নেই। ওর শুধু একটাই চিন্তা, যেমন করেই হোক এই পেতনির কাছ থেকে ওকে দূরে যেতেই হবে। ও ছুটছে আর মনে মনে মা কালীকে জপ করছে। ওর পেছনে ভেসে আসছে খলখলে সেই হাসি। ওটা যেন ওকে ছাড়ছে না, খালি পেছন পেছন আসছে। হঠাৎ এক জায়গাতেই আলোর চিহ্ন চোখে পড়ল ওর। কেউ যেন আগুন জ্বালিয়ে কিছু একটা করছে। পড়ি কি মরি করে সেই আগুন লক্ষ্য করে ও ছুটতে শুরু করলো আর জোরে জোরে মা কালীকে ডাকতে শুরু করলো। আগুনের কাছে এসে এবার চমকে উঠল। এ কি, একজন জটাধারী মানুষ আগুন জ্বালিয়ে তিনি যে ধ্যানে মগ্ন বসে আছেন একটা হরিণের ছালের ওপর। সামনে কমণ্ডল আর একটা মরা মাথার খুলি। আরও কিছু পূজার উপাচারও রয়েছে সামনে সাজানো। সামনে রয়েছে ভীষণ দর্শনা শ্মশান কালীর একটা ছোট্ট মূর্তি। নিখিলেশের বুঝতে এইটুকু অসুবিধা হলো না যে সে এখন শ্মশানে দাঁড়িয়ে আছে। আর যিনি এই ধ্যানমগ্ন ব্যক্তি তিনি আসলে একজন কাপালিক। স্টেশনের পথ দেখাবার ছলে ওকে এই শ্মশানে নিয়ে এসেছে ওই পেতনিটা। বোধহয় ওকে সাবার করে দেওয়ারই মতলব ছিল মনে মনে। আশেপাশে কিছু মানুষের হাড়ও তো দেখা যাচ্ছে, আর দাঁড়িয়ে থাকবার মতো ক্ষমতা নেই নিখিলেশের। একেবারে দৌড়ে গিয়ে কাপালিকের পায়ে লুটিয়ে পড়ল। ধ্যানে বাধা পড়ায় ভীষণ রকম বিরক্ত হলেন কাপালিক। জবা ফুলের মতো তার চোখ। প্রায় গর্জন করে বলে উঠলেন, কে তুমি? কি করছো এখানে? নিখিলেশ এক নিঃশ্বাসে তার বিপদের কথা খুলে বলল। তারপর দূরে দাঁড়িয়ে থাকা সেই শ্বেত বসনা মূর্তিটিকে দেখিয়ে বলল, ওই দেখুন, ওই দেখুন, এখনো দাঁড়িয়ে আছে। আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন। কাপালিকের কপালে গভীর রেখা পড়ল। তিনি কমণ্ডল থেকে জল ছিটিয়ে বিড়বিড় করে কি সব মন্ত্র পড়লেন। তারপর সেই মূর্তির দিকে ছিটিয়ে বললেন, দূর হ এখান থেকে। চোখের নিমেষে অদৃশ্য হয়ে গেল সেই মায়াবিনী মূর্তি। কাপালিক বললেন, এই রাতটা এখানেই থেকে যাও। ওটা ওই বাল ঝাড়েই থাকে। নতুন কোনো মানুষ রাত্রিরে ওখানে এসে পড়লে তাকে ভুলিয়ে ভালিয়ে শ্মশানে নিয়ে আসে। তারপর কাপালিক কথাটা শেষ করলেন না, কিন্তু নিখিলেশের সর্বাঙ্গ যেন কেঁপে উঠল। কে ও কে? যখন বেঁচে ছিল ওর নাম ছিল সদু বামনি। বিধবা, ছেলে মেয়ে ছিল না। খুব দুষ্টু ছিল, খুব দুষ্টু স্বভাবের। আর ওর ঝগড়ার চোটে পুরো গায়ের লোক অতিষ্ঠ হয়ে উঠেছিল। শেষ পর্যন্ত ওকে এক ঘরে করে দেওয়া হয়। ওনাকে বলেছিল পেতনি হয়ে সবার উপরে প্রতিশোধ নেবে। পুরুষ মানুষের ওপরেই ছিল ওর যত রাগ। ওই বাঁশঝাড়েই গলায় কাপড় দিয়ে ঝুলেছিল। যাক, ছাড়ো, সব আর কথা নয়। তুমি এইখানে শুয়ে পড়ো রাতটা। তারপরই তিনি দুচোখ বুঝলেন। ভীষণ উত্তেজনায় অবসন্ন হয়ে পড়েছিল নিখিলেশ। ওই মাটির ওপরেই কখন যে শুয়ে পড়ল আর কখন যে ঘুম এসে আচ্ছন্ন করে দিল ওর চোখকে, তাও নিজেই জানে না।
যখন ঘুম ভাঙল তখন পূব আকাশ লাল। কাপালিক তখনও ধ্যানে মগ্ন। একটু পরেই তিনি চোখ খুললেন, হেসে বললেন, আর ভয় নেই। দিনের বেলায় ওদের কোনো ক্ষমতা থাকে না। তুমি এবার যেতে পারো। যাও, সাবধানে যাও। দিনের আলোয় গত রাত্রিরের ঘটনা মনে হচ্ছিল কেমন যেন দুঃস্বপ্নের মতো। তবু ওই বাঁশঝাড়ের পাশ দিয়ে যাওয়ার সময় গাটা যেন ছমছম করে উঠল নিখিলেশের। একটু জোরে পা চালিয়েই অবশেষে জায়গাটা পার হলো নিখিলেশ। আশা করি আজকের উপস্থাপনা তোমাদের ভালো লেগেছে। আমাদের উপস্থাপনা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, তোমাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সকলের সাথে শেয়ার করতে ভুলো না কিন্তু। তাহলে আজকে এখানেই শেষ করলাম। ফেরত আসবো আবার আগামী সপ্তাহে।